দুটো বক্তব্য শুনে অভিনয় একদমই আসছি আপনার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাঙালি অস্মিতা নিয়ে রাস্তায় নামছেন, তার দুটো বক্তব্য না শুনেই পারছেন, একবার শুনুন। তো আমার একটা ছোট্ট প্রস্তাব থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই গানটা লিখেছিলেন রাখি বন্ধনের সময়, তখন তিনি শুধু বাঙালিদের জন্য প্রোগ্রামটা করেছিলেন, যাতে সব সমাজকে নিয়ে যারা বাংলায় কথা বলে, বাঙালি প্রাণ বাঙালির মন, তার জায়গায় যদি আমরা বাংলার প্রাণ বাংলার মন বাংলার ঘরে যত ভাই বোন, এটা ইউজ করতে পারি কিনা আমি আপনাদের মতামত চাইবো। যাই বলুন, বদলের কোনো অসুবিধা নেই, অবশ্যই এটা রবীন্দ্রসঙ্গীত এবং অবশ্যই ইম্প্রোভাইজ করা দরকার। বাংলার মাটি বাংলার জল যে বলছি, ওনার কথাটাকেই রেখে আমরা সকলে একমত দিদি, বাংলার প্রাণ আমরা সকলে একমত দিদি। ম্যাডাম বলবো, কিন্তু এখানে কিন্তু অযথা একটা বিতর্ক তোলা হবে দিদি, আমারও সেটাই বক্তব্য। কারণ রবীন্দ্রনাথের গানের শব্দ পরিবর্তন করা হচ্ছে, এই বলে কিন্তু একটা অযথা বিতর্কের মধ্যে ঢুকে যাওয়া হবে। ভালো কাজে বিতর্ক থাকা উচিত নয়। তাহলে আসুন, রবীন্দ্রনাথ ঠাকুরের তো অনেক গানই আমরা গাই, তাহলে ধরধান্যে পুষ্পে ভরা করে দেবো। এতে গেল রবীন্দ্রনাথের ভাষা পরিবর্তনই জানি সেই সময়তে তোলপাড় চলেছিল। এবার নতুন ভাষা নিয়ে একটা এক্সাম্পল শোনাই, শুনুন। আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি। আমরা কথাটা ইউজ করি অভিনন্দন, আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন, অর্থাৎ শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন, ভালো থাকুন। নতুন নতুন কথার আমদানিও তো করতে হবে, এবং শুভ কামনা, অভিনন্দন, শুভনন্দন কেন হতে পারে না? এটাতে শুভেচ্ছা এবং নন্দন দুটোই আছে, নান্দনিক বলতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা বাঙালি অস্মিতা নিয়ে রাস্তায় নামতে চলেছেন। আমি জানি না, আমি তো পড়ে ফেলেছি, আমার প্রফেশনের কারণে, আমার পেশার কারণে আমাদের সব কিছু পড়াশোনা করতে হয়। এখানে সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় বসে আছেন, আমি 4 লাইন শোনাবো। তোমার নাম হ্যালো হাই, বাবার নাম সি ইউ বাই, মায়ের নাম হাই ফাই, বোনের নাম সুইটি পাই, যাচ্ছ কোথায় ফেস্ট করতে, ফিরবে কখন ঘুমোতে, খাবার মেনু চিপস ঠান্ডাতে, শরীর কেমন একেবারে স্লিম, শরীর চর্চা করো আছে তো জিম, এত রোগা ওটাই তো ড্রিম, অসুখ করলে আছে মেডিক্লেম। আমাদের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনো করতে হয়, কিছু করার নেই, পেশার তাগিদে সাংবাদিকদের জানতে হয়। এই সমস্ত জিনিস আমরা প্রত্যেক মুহূর্তে জানি, পড়ি এবং সমৃদ্ধ হয়, এবং যখন ভাবি যে এই সমস্ত জিনিসগুলো পরবর্তী প্রজন্ম পড়বে, কারণ লাইব্রেরিতে বিভিন্ন জায়গাতে এই বইগুলোকে ম্যান্ডেটরি করা হচ্ছে, তখন প্রশ্ন জাগে যে বাঙালি অস্মিতা নিয়ে আসলে কাদের রাস্তায় নামা উচিত? বাঙালি অস্মিতা নিয়ে কারা রাস্তায় নামছেন? মমতা বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছেন যে আজকে বাঙালি প্রেম নিয়ে বাঙালি অস্মিতা নিয়ে রাস্তায় নামবেন, কি বলবেন বিনায়কদা? আমাকে আনইন্টারাপ্টেড মিনিট 2 সময় দেবেন। হ্যাঁ, আজকে আমার মনে হয় খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা হচ্ছে। আমরা হয়তো আমাদের কথার চালে ন্যাচারালি আমরা একটু হালকা চালে কিছু কথা আমরা বলি বা কিছু বলতেই হয় আমাদের, কিন্তু আমি কয়েকটা জায়গায় একটু আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনের মধ্যে আপনি আজকে যদি কথা বলেন, আপনার, আমার, রাকেশবাবুর, অনিন্দ্যবাবুর, জিষ্ণুদার, অন্তত 10 জনের মধ্যে 5 জন আপনি দেখবেন দিল্লি, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ কোথাও না কোথাও চাকরি করছে। তাদের একজনকেও আপনি আজকের পর ফোন করলে তারা কেউ বলবে আমরা বাংলায় ফিরে আসতে চাই? একজনও বলবে না। আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে, আমরা আন্তর্জাতিক পরিস্থিতি এই অবস্থায় ভুলে যেতে পারি না। ইউনূস সরকার ঢাকায় আসার পর কুখ্যাত সন্ত্রাসী জঙ্গি শুধু না, মানুষ খুনে লিপ্ত 1200 টেররিস্টকে তারা মুক্তি দিয়ে দিয়েছে, এবং তাদের মধ্যে একটা বিপুল শ্রেণী কথা বললেই যারা বিএসএফের ব্যর্থতার কথা বলেন, আচ্ছা বলুন তো, আমার বাড়িতে চুরি হলেও, আমার বাড়িতে ডাকাত এলো, আমি কি সারাক্ষণ ছুতোরের দোষ ধরবো যে ছুতোর বাড়ির ছিটকিনিটা ভালো করে লাগাতে পারেনি, অতএব আমার বাড়িতে ডাকাত চলে এসেছিল, নাকি আমি নিজের আত্মরক্ষার চেষ্টাটা করব? বিএসএফ যদি কোথাও ব্যর্থ হয়ও, এক জায়গায় 5 জায়গায়, তারপরও রাজ্যের ভেতরে, দেশের ভেতরে 50টা সিস্টেম থাকতে হবে সেটাকে চিহ্নিত করার। আজকে যদি এই যে কলোনির কথাগুলো বলা হচ্ছে, সেই কলোনিতে যদি খাগড়াগড়ের মতো 5টা লোক গিয়ে বসে থাকে, তারা যখন বিস্ফোরণ করবে তখন সেখানে মারা যাবে তো বাঙালিরাই।
তখন কি কেউ বলতে ছেড়ে দেবে যে ওখানে কেন বাঙালির অঞ্চলে বিস্ফোরণ হলো? তাহলে খাগড়াগড়ের মতো বিস্ফোরণ ব্যাঙ্গালোরে হবে না, বা তামিলনাড়ুতে হবে না, বা দিল্লিতে হবে না, তার গ্যারেন্টিটা কে নেবে? আমার কথাটা হচ্ছে শুধু খাগড়া বিস্ফোরণ, একটা জিনিস অ্যাড করলাম যে একটা জিনিস, বাংলাদেশের মন্ত্রীকে খুন করা হয়েছে, তো বাংলাদেশ থেকে সেখানে খুন করে বেরিয়ে চলে গেছে, আবার রাজারহাটে করা হয়েছে, সেটা ভাবা যায়? এটা তো তাদেরকে কেউ যদি কখনো ধরে বা কখনো তাদেরকে প্রশ্ন করে বা ডিটেইন করে যে আপনি ভাই কোথা থেকে আসছেন, পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে নাকি বাংলাদেশ থেকে, তাহলে সেটা অন্যায়? এই জায়গাটা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর বাইরেও আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে বৈধ কাগজপত্র। দেখুন, বৈধ বলতে আমরা যেটা বুঝি, বৈধতার ধারণাটাকেই যদি আপনি ডাইলুট করে দেন তাহলে আর বৈধ বলে কিছু থাকে না। আধার কার্ড যদি 500 টাকা দিলে পাওয়া যায়, পশ্চিমবাংলার জেলায় জেলায় আমরা এই খবর অনেকের আমাদের চোখে পড়েছে, মৃত মানুষদের আধার কার্ড বিক্রি হচ্ছে, সেই আধার কার্ডগুলো নিয়ে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। তারা সন্ত্রাসী না জঙ্গি আমরা জানি না, তারা কালকে একটা বোম ব্লাস্ট করবে কিনা আমরা জানি না। তাহলে এই জায়গা থেকে যেটাকে আমি আপাত অর্থে বলছি বৈধ, আচ্ছা বৈধ যেখানে বলে কলকাতার যে এত বড় বড় হাইরাইজগুলো 22 তলা 27 তলা 40 তলা, সেখানে কেন ঢুকতে গেলে 3 প্রস্থ চেকিং হয়? তাহলে সেখানেও তো চেকিং না হতে পারে। বাঙালি অস্মিতায় লাগে না? আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি কোনো একটা ফ্ল্যাটে হাই রাইজে 40-এইতে, আমাকে 3বার নাম লিখতে হবে, 4টে মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে পেরোতে হবে, কেন? তাহলে সেই সিকিউরিটি রক্ষা করাটা দেশের মানুষের কর্তব্য। যেখানে যেখানে সেই সিকিউরিটি ফেলিওর হয়েছে, যতটাইতে হোক, সেখানে কিন্তু দেখা যাচ্ছে সন্ত্রাসীদের পাশাপাশি সিকিউরিটি ফেলিওর কেন হলো সেই প্রশ্ন তোলা হচ্ছে, সঙ্গতভাবেই তোলা হচ্ছে। পাহেলগামের ক্ষেত্রেও তোলা হয়েছে। তাহলে এক্ষেত্রে যদি এই যারা এই যে কুখ্যাত সন্ত্রাসীদের ইউনুসের আমলে যারা মিশে গেছে ভিড়ের মধ্যে, তারা যে কালকে আবার একটা বিপুল কিছু করবে না তার গ্যারেন্টি কোথায়? এটা কিন্তু আবেগের ইস্যু নয়, এটাকে একটা আবেগ চালিয়ে দিলাম। আর আবেগের কথা যদি বলা হয়, আমি বলছি তো এখানে খুব পরিষ্কারভাবে বলছি, যার যার যত আত্মীয় বাংলার বাইরে চাকরি করেন, তিনি আহমেদাবাদে করুন, দিল্লি করুন, গুরুগ্রামে করুন, নয়ডায় করুন, ব্যাঙ্গালোরে করুন। ব্যাঙ্গালোরে 1000 দুর্গাপুজো হয়, দিল্লিতে 1200 দুর্গাপুজো হয়, বাংলাদেশে এবছর একটা পুজো শান্তিতে হবে কিনা আমরা জানি না। এদের কাউকে যদি আমরা বলি হ্যাঁ হবে না, এটা হবে না, এটা হাসির কথা না। কুমিল্লার মুরাদনগরে গণধর্ষণটা যেমন হাসির বিষয় নয়, সেখানে বাংলা ভাষায় কথা বলতে বলতেই গণধর্ষণটা হয়েছিল, তেমনি সুরাবর্দি আমি কথাটা শেষ করে নিই তারপরে শুনবো। সুরাবর্দি যখন গ্রেট ক্যালকাটা কিলিং এর নির্দেশটা দিয়েছিল, তখন সে বাংলা ভাষাতেই নির্দেশটা দিয়েছিল, সে অন্য ভাষায় নির্দেশটা দেয়নি। অতএব ওখানে যখন ওই চুকনগর বা খুলনা, যেখানে এই খুলনা থেকে একটা লোককে দেখানো হচ্ছে, চুকনগর কিংবা ডাকরা কালীবাড়িতে যখন একটা দিনে ব্রাশ ফায়ারে 1200 বাংলাদেশ 10,000 চুকনগরে আর ডাকরা কালীবাড়িতে 1200 মানুষকে যখন গুলি করে মেরে ফেলা হয়েছিল, তখন বাংলা ভাষাতেই গুলি করতে মারতে আমি একটা কথা বলেই শেষ করব যে এটা কিন্তু আবেগে একটু জ্বলে ওঠো সেটার ইস্যু না, এটা একটা অত্যন্ত, যাতে খাগড়াগড়ের মতো বা এরকম সন্ত্রাসের পরিস্থিতি সারা ভারতে তৈরি না হয় সেটা, এবং মূলত বাঙালিদের সিকিউরিটির জন্যই এই চেকিংটা দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।